কেস সিস্টেম কোন জায়গায় কেস সিস্টেম বাইরে পাইতো হ্যাঁ জরুরি সহায়তা দরকার well so in our last class we talked about the judicial system in India. I guess we have already covered home আমাদের তো সামাজিক পরিবেশে যেটা প্রবলেম হচ্ছে রাজার গল্প শোনা মানে গল্প করতে how the judiciary was used to regulate justice. So we are now at the end of the British era. So Tamil যেটা করেছে Judicature Act 1781 and the purpose of this law was to resolve the Supreme Court was there, but that Supreme Court was effective. Why? So there was a problem with the exercise of authority, which will substitute. Who will have the more power? It is the council or the Supreme Court. So there was a debate and there was a controversy and contentions in between council, Governor Council of East India Company and the Supreme Court. To solve these issues, the Judicature Act of 1781 was in place. And it was aimed to resolve the defects of the Supreme Court. So it restricted the Supreme Court's jurisdiction within Calcutta or to any British subject living within Bengal, Bihar and Odisha. Bangla, Bihar, Odisha, Supreme Court jurisdiction ke confined kore dilo. It exempted public servants of the company from the Supreme Court's jurisdiction for actions in their official capacity. Tar mane ei jaygaye kintu governor ke council ke empower korbo over the Supreme Court. Bolo je company jara kormochari ache তারা যদি তাদের অফিশিয়াল ক্যাপাসিটিতে কোনো কাজ করতে যায় তাহলে এটার জন্য সুপ্রিম কোর্ট তাদেরকে কি করতে পারবে না বা কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ করে ভুল করে অন্যায় করে এটার বিচার সুপ্রিম কোর্টে হবে না সো এটা একটা বড় ধরনের চেঞ্জ রেভিনিউ কালেক্টরস এন্ড জুডিশিয়াল অফিসার্স অফ দ্য কোম্পানি ওয়ার অলসো এক্সেম্পটেড ফ্রম অফিশিয়াল অ্যাকশনস তার মানে সুপ্রিম কোর্টকে অনেক বেশি দুর্বল করে ফেলা হবে The Governor General and Council members are collectively and individually exempted from the Supreme Court jurisdiction for public capacity. আমরা মোটামুটি সুপ্রিম কোর্টের jurisdiction থেকে কোম্পানিকে কি করে দেওয়া হলো বাদ দেওয়া হলো বা এক্সেপশন করা হলো পরবর্তীতে আমরা দেখলাম যে আরো আমরা স্পেশাল পর্যায়ে চলে আসছি আরো কিছু এখানে চেঞ্জ আসছে তাহলে আমরা যে বললাম যে দ্বৈত শাসন ডুয়াল রোল আস্তে আস্তে ডুয়াল রোলের কারণে নানান প্রবলেম অ্যারাইজ করলো ফলে এটা পরিবর্তন করে ব্রিটিশরা চলে যাচ্ছে আস্তে কমন লিগাল সিস্টেম আমাদের থাকতে হবে এইভাবে কোম্পানি শাসন চলবে নাকি সুপ্রিম কোর্ট চলবে আইনি শাসন চলবে এটা নিয়ে বিরোধ দেখা দিল এবং আস্তে আস্তে তারা বিভিন্ন স্টেপ নেওয়া শুরু করলো ফর দ্য ইউনিফিকেশন অফ দ্য লস অ্যান্ড লিগাল সিস্টেমস এবং তারই ফলাফল হিসেবে আমরা পেলাম 1853 তে the first law commission was established আইন কমিশনের প্রধান কাজই ছিল কোন কোন ক্ষেত্রে আমাদের আইন দরকার লেজিসলেশনস কোথায় কোথায় আমাদের প্রয়োজন তার জন্য আইন তৈরি করা এই লক্ষ্য নিয়ে ল কমিশনটা গঠন করা হলো 1853 আমরা সালগুলো মাথায় রাখবো 1853 তার মানে ঠিক তার
4 বছর পরে কি হলো? সিপাহী বিদ্রোহ। ফলে এমন অনেক ঘটনা ঘটতে লাগলো যেটা আসলে আনপ্রেসিডেন্টেড, যেটা ব্রিটিশদের চিন্তার ভিতরেও নাই। ফলে ওই ঘটনাগুলো অনেক নতুন আইনের প্রয়োজনীয়তাটাকে সামনে হাজির করলো, যেটা হয়তো আরো লঙ্গার প্রসেস, দ্যাট উড টেক মাচ লঙ্গার টাইম। সুতরাং 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, সিপাহী বিদ্রোহ নিয়ে অনেক লেখা, অনেক আর্টিকেল, অনেক সিনেমা, মুভি, অনেক কিছুই আছে। So I guess you are well acquainted, well familiar with the incidents and series of incidents that happened in সিপাহী বিদ্রোহ। এটা ফলে যেটা হলো যে বাহাদুর শাহ জাফর নির্বাসনে গেলেন, হ্যাঁ, ওনাকে সৈন্যরা সম্রাট হিসেবে ওনার প্রতি আনুগত্য প্রকাশ করলো। পরবর্তীতে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পরে ফাঁসি দেওয়া হলো, নির্বিচার। এখন ফাঁসি দিতে গেলে তো আমার কি লাগবে? প্যানেল কোড লাগবে, তাই না? বিচার। এখন এই যে সিপাহী বিদ্রোহের যারা অপরাধী, এদেরকে বিচার করার জন্য তখন আমার একটা কি দরকার? আইন দরকার। এখন সিপাহী বিদ্রোহের ফলে যে 1803 বছর পরে 1860 সালে প্যানেল কোড হয়েছিল, বিষয়টা কিন্তু আসলে তা না। কারণ তারও আগে 1836 সালে তারা প্যানেল কোডের ড্রাফট কমপ্লিট করে রাখছে। প্যানেল কোডের ড্রাফট কমপ্লিট করে রাখছে 1836 সালে, অনেক আগে। এবং লর্ড ম্যাকুলি এই প্যানেল কোডটা ড্রাফট করেছে। সে 1834 সালের প্যানেল কোড আমরা এখন 2024 সালে বাংলাদেশে ফলো করতেছি। ওকে, সো এটা কত স্ট্রংলি এটা ড্রাফট করা, কত মেটিকুলাসলি ড্রাফট করা। 20 বছর ধরে 1834 আর 1860 কয় বছর হয়? 24 কয় বছর? 24 বছর। তাহলে 24 বছর কিন্তু তারা এটাকে এক্সারসাইজ করে না, এটাকে ফালা রাখছে, ড্রাফট করে। কেন ফালা রাখছে? ইট ইজ বিকজ যে তারা সাহস করে না। কারণ বাংলাদেশে আমরা জানি সিভিল ম্যাটারে তারা ল চেঞ্জ করছে, কিন্তু ক্রিমিনাল ম্যাটারে তারা কি ফলো করতো? রিলিজিয়াস ল ফলো করতো, মুসলিম ল ফলো করতো, মোগল আমলের যে সিস্টেম, কাজী সিস্টেমটা ফলো করতো। তারা চিন্তা করলো যে যদি আমরা এটা প্যানেল কোড যদি আমরা করে রাখছি, যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটা বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে। যখন বিদ্রোহটা অন্য একটা বিষয় নিয়ে ঘটে গেল, এবং সেই বিদ্রোহের মধ্যে তারা সাকসেসফুলি কি করে ফেললো, দমন করে ফেললো, তখন তারা চিন্তা করলো ইট ইজ দ্য রাইট টাইম। এখন দুর্বল, এখন পরাজিত, এটাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এখন আমরা এটাকে এক্সারসাইজ করি। এবং তারই ফলশ্রুতিতে 1860 সালে প্যানেল কোডটা পার্লামেন্টে তারা পাস করে এবং প্যানেল কোডটা এক্সিকিউট করা হয় 1860 সালে। এবং আমরা দেখব যে ব্রিটিশ যত আইন অথবা যে আইনগুলো আমরা ফলো করতেছি, সবগুলোই আমরা দেখব যে এই সিপাহী বিদ্রোহের পরবর্তী ডেভেলপমেন্ট। যেমন সিভিল কোডস অ্যাক্ট 1887 সালে। সিভিল কোডস অ্যাক্ট মানে হচ্ছে আমাদের সিভিল কোডের স্ট্রাকচার কিভাবে, কম্পোজিশন কিভাবে, পাওয়ার কিভাবে, সিভিল কোডগুলো কিভাবে কাজ করবে, এই রিলেটেড আইনের নাম হচ্ছে সিভিল কোডস। এটা এখন আমরা ফলো করি, মানে সিভিল কোডের স্ট্রাকচার আমরা ফলো করি সিভিল কোডস অ্যাক্ট। কত সালে? 1827 সালে। তারপর 1898 সালে আমরা পাইলাম ক্রিমিনাল প্রসিডিউর, স্টিল ফলো করি সিআরপি, যেটাকে আমরা বলছি ক্রিমিনাল প্রসিডিউর। 1861 সালে আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে ইন্ডিয়ান হাইকোর্ট এস্টাবলিশ হলো। এবং এইভাবে এটা চলার পরে আমরা দেখলাম যে 1860 সালের পরে এটা হলো, শেষ হয়নি ক্লাস। এটা হচ্ছে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার উপলব্ধি করলো যে কোম্পানির শাসনে আর বাংলাদেশ রাখা যায় না। কারণ তারা এটা আসলে কন্ট্রোল করতে পারতেছে না। কোম্পানির কর্মকর্তারা যদি নির্বাচন টাকা পয়সা লুটপাট করতেছে, ফলে তারা সরাসরি ব্রিটিশ শাসনের মাধ্যমে নিয়ে আসলো এবং কোম্পানি শাসনের অবসান করছে। পরবর্তীতে 1857 থেকে 1860 থেকে 1947 সাল পর্যন্ত এই সময়টা আমরা ব্রিটিশদের সরাসরি ব্রিটিশ শাসনে ছিলাম। এরপর ইতিহাসটা আমরা সবাই জানি যে আবার দেশভাগ হওয়ার আগে পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে কংগ্রেস, ভারত ভাগ করল 1947। তখন আমাদের সাথে আরেকটা গোল্ডেন অপরচুনিটি আসছিল 1947 যে ব্রিটিশরা যে লগুলো দিয়ে গেছে, যে কালচার দিয়ে গেছে আমাদের, এখান থেকে মুক্ত হয়ে, কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত হয়ে একটা নিজস্ব আদিম নেটিভ আমাদের নিজস্ব একটা লিগাল সিস্টেম
ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে যায়। তখন ভারত যখন পাকিস্তান যখন সংবিধান প্রণয়ন করছে, ভারত যখন সংবিধান প্রণয়ন করছে, হ্যাঁ, তো দুটা দেশ আলাদা হওয়ার পর আমরা জানি যে বেশ অনেক বছর, কয়েক বছর তারা ব্রিটিশ শাসন অধীনে ছিল। অর্থাৎ স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে তারা বেশি হেল্প করছে, কিন্তু হচ্ছে যেহেতু তাদের কোনো সংবিধান নাই, হ্যাঁ, তারা পরিচালিত হবে, রাইট? তখন 1935 সালে একটা ভারত শাসন আইন আছে, ইন্ডিয়ান গভর্নেন্স অ্যাক্ট, সেটা দ্বারা পরিচালিত হয়েছে। 1947 তে আলাদা হয়ে গেল। 1956 সালের আগ পর্যন্ত পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হয়। কারণ হচ্ছে সংবিধানের কি রকম হবে, এটা ইসলামিক স্টেট হবে, এটা সেকুলার স্টেট হবে, নানান রকমের বিভেদ বিবাদ ছিল। পরবর্তীতে আমরা পাকিস্তানের সাথে গেলাম, আর ওদিকে ভারত গেল আলাদা হয়ে। এবং তখন একটা প্রশ্ন আসলো যে আমরা কি ব্রিটিশ লটাকে গ্রহণ করব? ওই জায়গায় ভারতের পার্লামেন্টে সিরিয়াস ডিবেট হচ্ছে। যেমন মহাত্মা গান্ধী, ওনাদের বক্তব্য ছিল যে আমরা ব্রিটিশ থেকে মুক্ত হয়ে যাব, শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্ত হইলাম তা কিন্তু না, ব্রিটিশ কালচার, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ স্ট্রাকচার, ব্রিটিশ ল, লিগাল সিস্টেম, এগুলো ছুঁড়ে ফেলে দিই নতুন আমাদের নিজেদের একটা সংস্কৃতি, হাজার বছরের, শত বছরের যে ইন্ডিয়ান কালচার, লিগাল সিস্টেম, এই ভিত্তিতে আমাদের নিজস্ব একটা ব্যবস্থা নিতে। কিন্তু তখনও এটা করা যায় না, নানান কারণে এটা হয়নি। তখন আমরা বললাম কি ব্রিটিশরা যে আইন করছে এটা নতুন আইন আমরা পরবর্তীতে বলবো, ব্রিটিশরা যে আইন দিয়ে দিচ্ছে ওটা ডিসকাস করা হয়। ফলে ভারতের কি সিদ্ধান্ত নিল, পাকিস্তানের কি সিদ্ধান্ত নিল। এবং 1947 to 1971 এর মধ্যে বেশ কিছু ল প্রণয়ন হয়েছে, কিছু ল আমরা অলরেডি ক্লাস আলোচনা করছি, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961। 1971 এ আমাদের আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলাম, আমাদের যুদ্ধ হলো। তখন আরেকটা সুবর্ণ সুযোগ আসলো, সেকেন্ড অপরচুনিটি ইন হিস্ট্রি। আবার এই ব্রিটিশরা পাকিস্তান লকে পরিত্যাগ করার পরে বাংলাদেশের একটি নিজস্ব আইন ব্যবস্থা তৈরি করার একটা সুবর্ণ সুযোগ আসছে। কিন্তু এটা না ছিল আমাদের লোক মেধা, না ছিল রাজনৈতিক প্রজ্ঞা, না আমাদের প্রস্তুতি, না আমাদের ইচ্ছে, পুরোটাই ছিল। ফলে আমরা একটা আইন করলাম 1972 তে, ব্রিটিশ দ্য কন্টিনিউয়েন্স অফ ল অর্ডার 1970। অর্থাৎ ব্রিটিশ আমল থেকে যে লগুলো ফলো করা হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে এই লগুলো কি করবো আমরা, পাকিস্তান আর ব্রিটিশ আমলে যে লগুলো ফলো করে এসেছি সেগুলি আমরা ফলো করবো। আমরা ভুলে গেলাম যে আইনগুলো করছে ব্রিটিশরা, এই আইনগুলো তো আমাদের উন্নতির জন্য, আমাদেরকে সেবা করার জন্য তারা করে, এগুলো করছে আমাদেরকে সাহায্য করে, এগুলো করছে আমাদেরকে শাসন করে, আমাদেরকে দমিয়ে রাখে। এটা আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা করে এই আইনগুলো স্টিল উই আর ফলো। আরেকটা সুবর্ণ সুযোগের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি 2024, বাট মনে হচ্ছে যে এখন ছুটে গেলে আগামী 50 বছর, 100 বছর আবার এই সুযোগ আসবে কিনা ওই কোনো। সো আমরা মনে করি যে আমরা একটা জেনারেশনাল ট্রানজিশনে এখন দাঁড়িয়ে আছি। উই আর লাকি না, মাঝখানে 1947 টু 1971 এর যারা প্রত্যক্ষদর্শী অনেকে পৃথিবীতে নাই, 1947 এর বিদায় হয়ে গেছে ম্যাক্সিমাম। সুতরাং এখন একটা ট্রানজিশনাল ফেজ আমরা অতিক্রম করতেছি, এখন একটা সুযোগ আসছে, সুযোগ ছিল ইনফ্যাক্ট। আমি মনে করি না যেটা পেছনে যাওয়ার সম্ভব হওয়ার মনে হয় না, এটা এত বেশি টক্সিক এবং এত বেশি এখন ডিবেসিভ হয়ে গেছে। ওটা করলে 5 থেকে 8 আগস্টের মধ্যে এই সুযোগটা ছিল যে বর্তমান বিদ্যমান সংবিধান, বিদ্যমান আইন ব্যবস্থাকে ছুড়ে ফেলে দিয়ে নিজস্ব নিজেদের প্রয়োজন, নিজেদেরকে পারপাস সার্ভ করে, আমাদের জাতীয় আদর্শকে সাপোর্ট করে এরকম আইন আমরা তৈরি করতে পারি। সেটা হয় নাই আনফরচুনেটলি। এখন এটা নিয়ে চলতেছে, জানি না কোথায় গিয়ে থামে, দ্যাটস ইট। তখন এটা সমাধান করতে হচ্ছে না, আমার মনে হচ্ছে না আমি যদি সংবিধানকে না পরিবর্তন করি, ল বোর্ডে চেঞ্জ না করি, তাহলে কিন্তু এই কসমেটিক চেঞ্জ দিয়ে আসলে পরিবর্তন সম্ভব না। তো আমার লেকচার এই জায়গায় ব্রিটিশ শেষ। আমার তখন আমার পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে ব্রিটিশরা আমাদের লিগ্যাল সিস্টেমের মধ্যে, আমাদের আইন ব্যবস্থায় কি কি ধরনের প্রভাব রেখে গেছে, সব ধরনের প্রভাব রেখে গেছে, এবং আমরা অনেকটা এখনো স্বাধীন হতে পারি না। ইনফ্যাক্ট আমাদের ব্রিটিশরা আমাদের ছেড়ে চলে গেছে, পাকিস্তান আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু কলোনিয়ালিজম, ঔপনিবেশিকবাদের ভূত আমাদের মাথার ভিতরে রয়ে গেছে, কোষ রয়ে গেছে। এটা আমরা সবাই মাথার মধ্যে ক্যারি করি।
চিন্তা আমাদের কথার মধ্যে কলোনিয়ালিজম প্রকাশ পায়, বর্ণবাদ প্রকাশ পায়, এই এলিটিজম প্রকাশ পায়, বৈষম্য প্রকাশ পায়। এত বছর পরে গেল বৈষম্যের জন্য আন্দোলন করা লাগছে। বৈষম্য তো ব্রিটিশরা আমাদের সাথে, বৈষম্য পাকিস্তানরা আমরা আমাদের সাথে। তাহলে আমরা একটা লিগাল সিস্টেম কেন ডেভেলপ করতে পারলাম না যে লিগাল সিস্টেমে বৈষম্য থাকবে? বৈষম্য আছে, ভালোভাবে আছে। বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, কারণ আমাদের মাথার মধ্যে কলোনিয়াল লিগাসিটা আমরা রেখে দিচ্ছি। আমাদের খাবার থেকে শুরু করে আমাদের চলাফেরা থেকে শুরু করে আমাদের সমস্ত কিছুর মধ্যে এই কলোনিয়ালিজম ইমপ্যাক্ট হয়ে গেছে অ্যাক্রস দ্য জেনারেশনস। কিভাবে আছে সেটাই আমি আমার ভিডিও লেকচারের মধ্যে ডিসকাস করি। এটা আমি এখানে রিপিট করতে চাই না, আবার বিরোধতা কথা বলতে সেখানে আমি ডিটেইলে আলোচনা করছি এটা কিভাবে এই তারা এই ইমপ্রিন্টগুলো আমাদের মাঝে ফেস করছে। তারপর জায়গায় ফোকাস করবো আমাদের কালচারে, কালচারালি কিভাবে তারা আমাদেরকে এই জিনিসগুলো, যেমন তোমরা দেখো যে আমাদের কোর্টের যে প্রসেস, এটা একেবারেই ধনী বান্ধব এবং গরিব বিরোধী একটা প্রসেস। অ্যাডভার্সারিয়াল যে সিস্টেম আমরা অ্যাডভার্সারিয়াল সিস্টেম পৃথিবীর আরো অনেক দেশে আছে, এর তো পৃথিবীর যে কোনো ভালো সিস্টেম বাংলাদেশে সেগুলো নিহত হয়ে যায়। সো এই সিস্টেমটা আমাদের এখানে মামলা করা মানে কোনো ইস্যু হয়ে যাবে, মামলা করা মানে হচ্ছে এই মামলার নিষ্পত্তি হবে, এটা বছরের পর বছর চলতে থাকে। গরিবের জন্য আসলে এই জাস্টিস সিস্টেমটা টোটালি কোনো ফিক্স সিস্টেম। আমাদের যে কোর্টের যে ড্রেস সিস্টেম, পোশাকের যে ব্যবস্থা, আমাদের ব্রিটিশ বার কাউন্সিল অর্ডার, আমরা যখন বার কাউন্সিল করবো অ্যাডভোকেট কিভাবে হইতে হয়, সেখানে কিন্তু তার পোশাক নিয়ে বলা আছে, আইন আছে পোশাক। তো পোশাক কি করতে হবে? সাদা শার্ট পরতে হবে, সাদা শার্ট পরতে হবে, কালো প্যান্ট পরতে হবে, ফুল স্লিভ। শার্ট পরলে হবে না, মোতাবেক এটা মারি দিতে হবে, এটা মারি দিলে হবে না, টাই লাগাইতে হবে, টাই লাগালে হবে না, এটার উপর একটা কোট চাপাইতে হবে, কোট চাপাইলে হবে না, এটার উপর একটা গাউন চাপাইতে হবে। বাংলাদেশের এখন গভর্নমেন্ট কি অবস্থা? যারা এগুলো বুঝছে 1800 সালে যখন আইন করছিল, এই আইন করছে করতে বাসি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। তো ব্রিটিশে তো তুষার পড়তেছে, মাইনাস ডিগ্রি তাপমাত্রা। তো তারা যখন আইনটা করছে তারা তো বাংলাদেশের ওয়েদার বিবেচনায় নেয় নাই, তারা আইনটা করছে তাদের দেশে। আমরা এটাকে অ্যাজ ইট ইজ আমরা আমাদের অ্যাডপ্ট করে নিয়েছি। এবং এই ঠান্ডা গরমের ভিতরে, জুলাই মাসের গরমের ভিতরে আমাদের জাহাজটা আমাদের অ্যাডভোকেট ক্লাস করে প্রডিউস করতেছে এবং মোবিলিটিটা কোথায় পাহাড়ে এখন তো আরেকবার না উঠে উঠে করবে। এবং প্রতি বছরই সামারের সময় একটা অনেক অসুস্থ হয়ে যায়, মানে মারা শুরু করছে, টাকা পুরো মারা গেছে। কেন আমাকে এইভাবে করে সাজেশন দিল? আমি কথা বলবো মুখে, আমার সাথে যুক্তি দেওয়ার কোনো কথা নেই, আমার যুক্তি দেওয়ার আমার ড্রেসের সাথে আমার বিচারের সঙ্গে। আমি নেপালে গেছিলাম, ছোটবেলা থেকে ছিলাম নেপালের একটা কাঠমান্ডু স্কুল অফ ল, এটা সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ল স্কুলস, কাঠমান্ডু স্কুল অফ ল, কেএসএল এর রামমন্ডলে রিসার্চ প্রজেক্টের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে আমি ছিলাম, 15 দিন ছিলাম। এবং আমার কাজ ছিল নেপালের 32টা জেলায় গিয়ে ওখানকার ভিজিট করা, ওখানকার একাডেমির সাথে কথা বলা, ওখানকার জেলাজনের সাথে কথা বলা, ওখানকার পুলিশের যিনি হেড আছেন তার সাথে কথা বলা, ওখানকার যিনি ফরেস্ট কনজারভেটর যিনি আছেন, চিফ ফরেস্ট কনজারভেটর, তার সাথে কথা বলা। মূলত আমার কাজটা ছিল যে একটা লোককে যখন ওখানে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করা থেকে তার বিচার পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে কি কি প্রক্রিয়া অনুসরণ করা, এখানে কোনো ল ভায়োলেশন হয় না, মানবাধিকার ভায়োলেশন হয়। আমি খুব অবাক হয়ে দেখলাম, 32টা জেলায় গেছি, 18 বার ফ্লাই করছি, ডোমেস্টিক ফ্লাইট, ছোট ছোট বিমান, ওখানে তো নেপাল, চারপাশে হিমালয়। তো পৃথিবীর সেকেন্ড বিপজ্জনক বিমানবন্দর হলো কাঠমান্ডু বিমানবন্দর। এক নম্বর নেপালের জুলুকুলা, যে এভারেস্ট জেলা সামিটে যায় তারা এই জুলুকুলাতে যায়। দ্বিতীয় হলো কাঠমান্ডু, কারণ চারপাশে 29,000 ফিট হিমালয়, বিমান যেগুলো উঠে কত যাওয়া, যেখানে যাওয়া 29,000 ফিটের সাথে কি লাগবে, সংঘর্ষ করবে। কল্পনা বিমান আস্তে 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 উপর দিকে উঠে অনেক 10-12 মাস ভাগ দিয়ে দিয়ে উঠে উঠে একসময় যখন হিমালয় অতিক্রম করে তখন সেটা পর্যন্ত যায়। তো আমাকে 18 বার ফ্লাইট করা লাগছে, 32টা ডিস্ট্রিক্টটা প্লিজ। তো দ্যাটস আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। আমার পয়সা দিয়ে খরচ হয় না। বিমান ভাড়া ওরা দিয়ে দিচ্ছে, আমার আগে কাজ
ছিলাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে আমার সাথে এরা আজকে কাজগুলোতে আমি তারপর হচ্ছে এরা তো লোকাল এবং খুব ভালো খারাপ না তারপর আমার আসার সময় একটা ভালো প্যাকেট এরকম করে তো ভালো না এটা রিচার্ড এই যে আমি সুইনাকে কথা বলতেছি আমি যে ডাক্তারদের একটা ট্রেনিং দিতে গেছি টাকা শেষ করে দিল ওখানে ছিল 30 জন পার্টিসিপেন্ট আমি একা হব বাকি 20 জন হলো ডাক্তার তার মধ্যে 15 জন হলো এমবিবিএস ডাক্তার বাকিরা হলো অ্যানিমাল ভেটেরিনারি সো আমি ছিলাম ফ্রম দ্য ল ব্যাক একমাত্র ল ব্যাক তো এই তো একই অবস্থা আমাকে এখান থেকে নিয়ে রিসার্চ ফ্লাইটে চলে গেল ওরা যদিও আমার ঢাকায় বাসা আছে এই জন্য আমি হোটেলে থেকে যেতে হলো দেন মুভমেন্ট আবার আরো এটা শুরু যেটা বলছিলাম সেটা হচ্ছে ওয়ান্ডারফুল কান্ট্রি নেপাল নেপালে যেটা অবাক থেকে দেখলাম বলে যখন এসেছি দেখলাম যে কোনো ব্যক্তি সরাসরি গিয়ে যে কোনো জাতির সাথে গিয়ে মিশতে পারে জাস্ট বাইরে একটা দারোয়ান বন্ধু আছে সিকিউরিটি গার্ড আছে ওকে গিয়ে বলতে হয় আমি জাতির সাথে দেখা করতে চাই যা যদি সময় অ্যাভেলেবল থাকে কোনো প্রটোকল পুলিশ বিএসপি সিস্টেম এত রকমের পার্ট এগুলো নাই এবং কোনো লয়ার গাইড ছিল জাস্ট সিম্পল সাদা শার্ট অথচ নেপালে ঠান্ডা এখন প্রশ্ন হচ্ছে কেন এখন আমি পুরো নেপালের মধ্যে দেখলাম এই ধরনের ডিভিশন এই ধরনের এলইডিজম ভিআইপি সিস্টেম এগুলো ওদের মধ্যে ওখানে কি লিখেছে কি বলা মাইনর জাস্ট মিলর মাইনর এগুলো বলা তারপরে সিম্পল সার এগুলো সারা বলা ইউরো এক্সিস্টেন্স এটা আমি তো অবাক হলাম যে ওয়াই মানে নেপাল আমাদের কাছের একটা দেশ তাহলে তাদের মধ্যে এই সিস্টেমটা কেন ডেভেলপ হচ্ছে আমাদের তাদের অ্যাটর্নি জেনারেল আমি এক করলাম খুবই নরমাল খুবই নরমাল তাদের হাইকোর্টের প্রভিন্সিয়াল হাইকোর্টের জাস্টিসের সাথে এক করলাম একেবারে সাদা কোনো প্রটোকল নাই কোনো পুলিশ নাই ক্যাপ নাই সুন্দর একটা কারে করে আসছে আরেকটা আবার চলে গেছে ওনার সাথে কোনো ধরনের জাস্ট একটা সামনে একটা পুলিশ অফিসার আছে ওনার বলি এটা ছাড়া কোনো ধরনের প্রটোকল নেই তো আমার কাছে মনে হলো যে খুবই ইউনিক ওরা যেটা বিষয় সেটা হলো আসলে নেপাল কোনো সময় ব্রিটিশ রুলের অধীনে ছিল নেপালে কোনো সময় ব্রিটিশ নেপাল তিনটা দেশ নেপাল সবসময় ছিল রাজাদের তিনটা দেশ তারপর নেপাল মানে সো ব্রিটিশ শাসন অধীনে না থাকার কারণে ব্রিটিশরা আমাদের মধ্যে যে মানুষের কমনওয়েলথ তো ভুক্ত না তাদের মধ্যে নাই এগুলো আমার ফেসবুকে আছে আমি ছোট বিভিন্ন আমার ট্যাগ ফেসবুকের মধ্যে নেপাল তো কখনো যদি ওদের নেপাল যাওয়ার সুযোগ হয় ভিজিট দেয়ার কোর্স উই সি হাউ সিম্পল দে আর আমাদের দেশে সিস্টেম কেন আমি এটা করব ওয়াই এবং এটা তো আমাদের আবহাওয়ার সাথে টোটালি কোনো সম্পর্কপূর্ণ না এবং ওদের পিছনে আমাদের সময় আমাদের আর্গুমেন্টে আমাদের মনোযোগ নাই ড্রেস কিভাবে করতে হবে এটা নিয়ে হলো আমাদের টেনশন সো এগুলো ইংলিশে বলতে হবে কেন ইংলিশে বলতে হবে এবং মাইনর মিনর এটা নিয়ে আমি একটু ভিতরে গবেষণা করছি আমাদের বোর্ডগুলোতে এই যে আমরা প্রায় সময় দেখবা যে ইউরো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশাসনের লোকজন ডাক্তার সাধারণ সেবা প্রার্থী তার দরবারে গিয়ে দরবার শব্দ সার না ডাকার কারণে খুবই সার শব্দটা করতে গেছে কেন সার ডাক্তার হবে তার এই জন্য ডাক্তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সে হলো আমার সার্ভে কর্মচারী আমাকে সার্ভ করে দিতে তার বেতন সে আমাকে সার্ভ করে ইয়েস আমি যখন কোনো প্রাইভেট ব্যাংকে যাই আমি কোন সার্ভে গেলাম আমার সার্ভে কোন সার্ভে স্যার আসেন তাহলে যখন সরকারি অফিসে যাই ওটা সার্ভে ডিসি কে সার্ভে করে কেন আমাকে সার্ভে করে প্রশ্ন হলো এটা আসছে কি স্যার টাকা নাকি করতে আসে কোর্টে বলতে মাইনর মিলর এগুলো করতে আসে ম্যাডাম করতে আসে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এটা কি আমি সিরিয়াস গবেষণা করছি
স্যার শিক্ষককে স্যার ডাকতেছে একটা একজন আর একটা হচ্ছে যেখানে স্যারের সাথে কোনো ক্ষমতা কাটানো সম্ভব আছে যখন তুমি তাকে স্যার ডাকতে বাধ্য করছো চাপ আর ইউর লো সাথে সাথে ক্ষমতা কাটানো তুমি অধস্তন হয়ে যাচ্ছ এবং সুতরাং এটা নিয়ে আমার একটা লেখা বিভিন্ন জায়গায় পাবলিশ হয়েছে বাংলায় লেখা সেটা হচ্ছে সম্বোধনের উপনিবেশ কেউ পাইছে কিনা জানি না এটা অনেক জায়গায় বিভিন্ন সার্চের লয়ার সেবা বাংলাদেশের ওয়েবসাইটগুলো আছে সম্বোধনের উপনিবেশ আমাদের অ্যাড্রেসিং কিভাবে কলোনিয়ালিজম আমাদের ইম্প্যাক্ট কেন আমাদেরকে স্মার্ট টাকা রাখলো কেন ওরা চাইতে সবাই স্টার্ট করতে মুরব্বিটা চেয়ারম্যান বলতে ব্যাস তো স্যার মুরব্বী বেটা খেপে যাবে কিন্তু এখন যদি মুরব্বীকে সত্যিকারে যে বয়স হয়েছে ওনাকে যদি মুরব্বী বলো উনি খেপে যাবে নিজেকে দেখে একটা ইয়ার একটু যদি দেখে থাকে মানে আধুনিক হয়ে থাকে তাহলে খেপে যাবে কিন্তু সেই লেভেলে খেপে যাবে বাংলাদেশের আইন বাংলাদেশের স্যার মানে হচ্ছে স্লেভ আইডেন্টি স্লেভ আমি তোমার দাস স্লেভ আইডেন্টি এবং এটা ব্রিটিশরা মূলত এটা ব্রিটিশদের কালচার ব্রিটিশ এটা করছে না স্যারকে পড়তেছো না নতুন কিছু শিক্ষার কোনো সাবজেক্ট টিচার আবার তো এখানে সাত দাগের সাথে কিন্তু উদ্ভিদ অবস্থানের সম্পর্ক এটা যেমন অনেকে মাস্টার মশাইটাকে এবং ফিমেল টিচারকে ডাকা হয় মিস বা ম্যান বা ম্যাডাম এখন মিস হ্যাড মিস্ট্রেস মিস স্ট্রেস মাস্টার বলে হ্যাড মাস্টার অথবা হ্যাড স্যার আর নারী হলে হ্যাড মিস্ট্রেস কিন্তু তোমরা দেখো এই শব্দগুলো ইদানিং আর ব্যবহার হয় হ্যাড মিস্ট্রেস শব্দটা কিন্তু এখন আর শুনি নাই যেমন কারণ যখন আমরা হ্যাড মাস্টার মাস্টার মানে বলার গাড়ি মারিস না এই শব্দটি যখন আমরা ইংরেজিতে বলছি নারী স্ট্রেস মিস্ট্রেসের অনেক রকমের মিনিং আছে আমাদের পৃথিবীর অনেক স্থানে মিস্ট্রেস বলতে বোঝায় উপকর্মী অথবা মিস্ট্রেস যে আমার অধীনে সুন্দর না সেক্সুয়াল পারপাসে আমার সাথে বিদেশে এমনকি সিদ্ধান্ত নাও শিক্ষককে সাদা খাওয়ায় ও সাদা ওরা রেসপন্স আসলে নাম ধরে চাই এটা কি কিনে চাই ওখানে তো আপনি বিষয়ে সবাই ইংরেজিতে সুবিধা হলে আমি শাকিব আবার ম্যাডাম ম্যাডাম শব্দের অর্থ ম্যাডাম শব্দকে সংক্ষিপ্ত রূপ হিসেবে আমরা এখন ব্যবহার করি ম্যাম ইংরেজিতে ম্যাডাম শব্দের অর্থ জানো মাই লেডি কলকাতা থেকে আমি বুঝে আসছি অর্থাৎ আমি লেখা চাই তো তখন খুবই
ইন্টারেস্টিং এবং এটা বইয়ের তালিকা ছবি দলের তুলে দিয়ে এগুলো সব বাকিদের সো ওয়ান্ডারফুল মানে এর ভিতরে নারীদের বুঝা সম্ভবটা আসলে কিভাবে ব্রিটিশরা আমাদের কলোনাইজ করছে ভারতীয় উপমহাদেশে ম্যাম সরকারকে ব্রিটিশ উপনিবেশে ম্যাম সাহেব ম্যাম সাহেব বলতে আমরা তাদেরকে বুঝি যারা গৌরী গৌরী মানে শেতাঙ্গী যারা ভারতের উপমহাদেশে ব্রিটিশ মহিলা যারা এই ব্রিটিশ যারা নারী ছিলেন বহুদের যারা স্ত্রী ছিলেন কন্যা ছিলেন তাদেরকে আমরা ম্যাম হিসেবে রাখতাম ম্যাম মানে হলো নারী যার থেকে আমাদের সাথে অভিজাত ব্রিটিশ ইউরোপীয় নারীদেরকে বোঝানো হবে ভারতের একজন লেখক আছে নিখিল সুর উনি একটা বই লিখছেন 2019 সালে প্রকাশ করেছেন এই বইটার নাম হচ্ছে সাহেব ম্যাম সমাচার সাহেব ম্যাম সমাচার আমাদের মেয়েরা অনেক সময় জামাই পরিচয় ব্যবহার করতে বলে আপনার সাহেব বুঝতে হবে যায় সাহেব সংস্কার করতে গেছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট তো ওই সাহেব ম্যাম সমাচার সেখান থেকে মেনশন করে সম্বোধন করা ব্যবহার ভারতীয় জীবনে চালু থাকলেও বস্তুত সেখানকারীরা শুধুই নেই তার মধ্যে পলাশ যুদ্ধের গল্প করবে 1756 সালে সারা বাংলায় মেয়েদের সংখ্যা ছিল 80 অর্থাৎ ব্রিটিশ বংশোদ্ভূত যারা নারী যাদেরকে ম্যান নামে সম্বোধন করা হতো সংখ্যা ছিল 80 যদিও ভারতে যখন ব্রিটিশ শাসন কায়েম হয়েছে তখন আবার দলে দলে মানুষজন এখানে আসা শুরু করছে তাদের স্ত্রীকে সাথে করে নিয়ে আসছে মেয়েদেরকে সাথে করে নিয়ে আসছে সবাই তখন কি হয়ে গেছে ম্যান হয়ে গেছে ভারতে আগত এই ম্যানদের অধিকাংশের জীবন ছিল ভোগ বিলাস আভিজাত্য অহংকার দেশি মানুষ সংস্কৃতির প্রতি বিরক্তি এবং দেশীয় গৃহবধূদের প্রতি অবিচার ও শ্রেণী বিদ্বেষের এই ম্যানরা এখানে ছিল এবং ম্যানসাব শব্দের মধ্যে লুকিয়ে গিয়েছিল প্রভু আর বৃত্তের সম্পর্ক আমার মনে হয় যদি কিছু তার সাহেব ম্যাম সমাচারের মধ্যে তৎকালীন ওই সময় কালচারকে অ্যানালাইসিস করে উনি লেখাটা লিখছেন আপনার একটা লেখা আছে এটা আমাদের সেমিনার আমি পড়ে করছি ও বৈদেশিক ভারতের বিলাতি নারীরা 2016 সালে ব্রিটিশ কলোনিয়াল আমলে যে নারীরা ছিল তারা কেমন ছিল তাদের জীবনযাপন কেমন ছিল তাদের চিন্তাধারা কেমন ছিল তারা কিভাবে জীবনযাপন এর একটি প্রচ্ছন্ন ছবি আমরা দেখতে পাই যে একটা বিখ্যাত আমেরিকান মুভি আছে লাগান এই লাগান মুভির জড়িত লাগান সো এটা আমাদের লাইফে আছে সেখানে তারা যখন এসে আসছে তাদের জীবনযাপন তাদের মানসিকতা প্রেম ভালোবাসা ঈদ এবং সর্বোপরি তাদের তারা জনগণের কাছ থেকে যারা বৃদ্ধ ছিল যারা চাকর ছিল আমরা তো চাকরি সেবায় নিয়োজিত ছিলাম তাদের কাছ থেকে ফলে এখন যারা সরকারি যারা ম্যান শুনতে কি করে পছন্দ ম্যান না ডাকলে মনে হয় যে কিন্তু আত্মনিক আন্দোলন সাহেব শব্দ করতে আসে সাহেব বা সাহেব এটা মূলত আসে আরবের সাহাব সাহাব মানে এক বছরের সাহাব বহু বছর পর্যন্ত সাহাব আসহাব সাহাব সঙ্গী সাথী ব্যবহার করা আরবি ভাষার অর্থে এটার সঙ্গী সাথী সহচর বন্ধু বোঝায় ইসলামের সাহাবা শব্দ রাসূল ইসলামের মহান শব্দের সাথে বোঝানো কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল যখন ইরানিরা ভারতে আসে ইরানিরা সাহাবী শব্দটা ব্যবহার করে তারা ইসলামের সাহিব আর ইংরেজরা আসার পরে এগুলো সাহেব এবং তার সঙ্গে হিসেবে নয় বরং সত্তা হিসেবে দলিল সাহেব রফিক সাহেব সাহেব বলার সাথে সাথে আগে আমরা আলাদা ধরনের সে বিশিষ্ট একজন ব্যক্তি ব্রিটিশ সরকার আর বিবাহিত আমাদের পরিচিত হলেন বেগম সাহেব মুন্তাসির রহমান এটা বলেছেন
That's what very interesting. Whether commercial publishers এগুলো সব আমাদের পাকিস্তানের যে উপনিবেশ ছিল উপনিবেশিক মত অর্থাৎ পোস্ট কলোনিয়াল সময়ে কিভাবে আমাদের মোবাইলের মধ্যে কলোনিয়ালিজম গড়ে গেছে এটা করে অ্যানালাইসিস করছেন এবং তখন বলছেন 1968 সালের আগে পত্রিকা প্রকাশক সম্পাদক করতে ম্যাম শব্দ ইউজ করা হবে এখন ম্যামটা হয়ে গেছে ডমিনেন্স এবং এরিটিজ আমি নিজের যাচ্ছি না একটা মাইনর কিভাবে ব্যবহার শব্দ দিয়ে আসছে আমাদের সাথে এটা কিভাবে যেটা আমরা সেখানে দেখি সুতরাং আরেকটি লেখা আমি দেখছি সেটা হচ্ছে বিএনপি কাজ বিএনপি যে কোনো জায়গায় টেলিভিশন শো বিএনপি ইসলাম বিএনপি লাউঞ্জ বিএনপি সিস্টেমটা ভেরি ইম্পর্টেন্ট পার্সন এটা করতে যাচ্ছে এটা আইনগত বৈধতা এটাকে আসলে আইনের ভিতরে আছে বা এটা কেন আমরা চেয়ে দিতেছি এই যে পুলিশ প্রটোকল এটা কেন দেয় that's very interesting এবং ওই আর্টিকেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে তুমি দেখো যে আমাদের পোশাকের সাথে আমাদের মানসিকতার সরাসরি সম্পর্ক আছে এই যে আমি ডিসকাস করছি এটা একটা কলোনিয়াল এটা আমার কালচারের সাথে যায় না এটা আমার পরিবেশের সাথে যায় না লুঙ্গি পাঞ্জাবি পরে ক্লাস এগুলোকে সালকে কিন্তু রবি যখন তুই দেখবি ইয়া করছে এখানে কেউ ঝুঁক বাড়ে এটা তো অনেক আগে হিসেবে স্যারকে বলে তখন এটা মদিনায় কাজ করে সমুদ্রে কাজ করে এটা জেরে মাছি অথবা দাম করে বেশিরভাগ সেলাই ছাড়া যেটা সেলাই ছাড়া দেবে তো সিস্টেম হিন্দু কথা বলতে হিন্দু কালচার মুসলিম কালচার দুইটাতে নাম তারা বলে থাকে দুইটা কালচার আমরা সবাই সাহেব করতে যাচ্ছি আমি এখন সবচেয়ে ভালো আইন করা স্যার একদিন সবাই এটা ওটা এটা নতুন না এডিশন দেখ খুলে যাইব কিন্তু দড়ি দামেন দিল বেল্ট বেল্ট রাত এই রাত দেখো আরো বই আমরা So এই বিষয়গুলো কিন্তু সিরিয়াসলি মনে করতে এই প্রবলেমগুলো আমাদের আমাদের খাবারের ভিতরে আমাদের কলোনিয়ালিজম আমাদের সেলিং করার জন্য হয়েছে পোশাকের মধ্যে চলে গেছে এবং আমাদের দেখা যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন লিফটের মধ্যে লেখা থাকে যে কাজের বুয়া ফকার দুধওয়ালা এরা যেন লিফটে না আসে এটা আসছে এবং খাবারের সাথে
শ্রেণী বিভাজন আমরা ক্লাস করে দিচ্ছি। যেমন তুমি দেখো যে যেটা খারাপ সে সবসময় খারাপ, পান, পানের মধ্যে তামাক খাই বাংলাদেশের মানুষ আগে আমরা দাদাদের দেখে আসছি ছোটবেলায়, গ্রামের যারা দিয়েছে ওরা পান খাওয়া একটা সামাজিক ব্যক্তিগত কাজ। পান বানাই দেওয়া একটা যে আমি পান বানাই জামাই দিলাম, তো জামাই আমার বাপ ছেলে দিল, ছেলে বাবা দিল, উপাদানের মধ্যে আমার আছে কুকরা আছে, গ্রামে কাজ করে এসে সবাই তাদের মধ্যে বসে কুকরা সবজি দিয়ে কুকরাটা সবার মাঝে কি হয় আস্তে আস্তে উঠতে লাগে। এখানে কি কোনো শ্রেণী বিভাজন আছে, বয়সের কোনো ইস্যু আছে, সম্পর্কের কোনো ইস্যু আছে, জেন্ডারের কোনো ইস্যু আছে? নারী পুরুষ সবাই উঠতে খায়, নারী পুরুষ সবাই তামাক খায়। এখন এই লেনদেনটা তুমি জেন্ডার ইস্যু, এজ ইস্যু, রিলেশনশিপ ইস্যু, এখানে কোনো ছোট বড় বিষয় নেই, এখানে মাটি কিন্তু যখন ব্রিটিশরা আসলো তারা চালু করলো ব্রিটিশ আমেরিকান প্রভাব তামাক শেষ। তো ব্রিটিশ যারা মৌলভী, যারা সেনাপতি, যারা ব্রিটিশ শাসক ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, প্রশাসক ছিল, কোম্পানির কর্মচারী ছিল, তারা ওই ব্রিটিশের সাথে বসতো না, তামাকের সাথে বসতো না, তারা নিয়ে আসছে সিগারেট। তো তারা খাবে সিগারেট, তারা যখন সিগারেট খাবে, সিগারেট তো বহুরা খাচ্ছে, কিন্তু এই জিনিসটাই করা হলো না। তাহলে অনুষ্ঠানে কি খাওয়া যাবে? সিগারেট খাওয়া যাবে না। এখন কি চাই না স্যার, দেখা গেল কি বড় ভাইয়ের সাথে ছোট ভাই খাবে, বড় ভাই বন্ধুদের নিয়ে খাবে, ছোট ভাই তার বন্ধুদের নিয়ে খাবে, শিক্ষকরা তার বন্ধুদের সাথে খাবে, শিক্ষকের সাথে স্টুডেন্ট খাবে না, এবং বড় ভাইয়ের সাথে ছোট ভাই খাইছে, এই জন্য ছোট ভাই ধরে স্যার রেড দেয় স্যার, স্যার খাইতে দিলে রেড দেয়। এবং এখানে বড় ভাইরা সিগারেট খেলে তো ওকে তো কি ঠিক আছে, পুরুষরা সিগারেট খেলে এটাকে যেভাবে সমাজে দেখে, নারী সিগারেট খেলে কিভাবে দেখে? জি না স্যার, আমাদের ক্ষেত্রে এটা নাই, পানের ক্ষেত্রে এটা নাই, এটা নাই। কারণ কি? কারণ আমাদের যে আদিম কালচার ছিল, যেগুলো বজ্র সংস্কৃতি, এটার মধ্যে কিন্তু বর্ণভাব নাই, সেটার মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন নাই, সেটার মধ্যে এই বড়ত্ব এবং ছোটত্ব, প্রভুত্ব এবং দাসত্বের সম্পর্কটা নাই। আমরা খারাপ হলে একসাথে খারাপ, ভালো হলে একসাথে ভালো। এখানে যে শ্রেণী বিভাজন, এটা ব্রিটিশরা আমাদেরকে শিখে দিয়েছে, ব্রিটিশরা চলে গেছে, মহান আছে ব্রিটিশ আমেরিকান প্রভাব, সাথে যে সামাজিক স্ট্রাটিফিকেশন, এটাও কিন্তু আমাদের আমাদের এই জন্য মানসিকতার মধ্যে ওই কলোনিয়ালিজম ইমপ্রিন্টস গুলো আমাদের মাঝে রয়েছে। আমাদের নামও কিন্তু একটা নাম দিয়ে আমরা বর্ণবাদ করি, কার নাম খেত, কার নাম ভালো, এবং এই কারণে অনেকে তার নাম পার্টিকার সাবজেক্টের একটা নাম আছে, ফেসবুক নাম আছে, ফেসবুকের নাম এটা ফেসবুকে অ্যাঞ্জেলা লাইন ফেসবুকে অ্যাঞ্জেলা জামাইয়ের নামের সাথে তার নাম বা তার নামের সাথে জামাইয়ের নাম ছিল সাবিহা সুলতানা, হয়ে গেছে সাবিহা সুলতান। আইনে বই তোমার বইয়ের নাম মনিরা, মনিরা বলতে গেছে আইনে আছে অপরাধ করলে কি শাস্তি দেওয়া হয়? এই অপরাধ কেন করে এটা বিচার বিশ্লেষণ করার মধ্যে বিভিন্ন লজিক আছে। সো তখন একটা দেখার বিষয় হলো যে আমাদের মেয়েরা বিয়ে করে নামটা কেন চেঞ্জ করে? অনেক রকমের কারণ আছে। কেউ মনে করে যে এই নাম চেঞ্জ করার মাধ্যমে স্বামীর প্রতি ভালোবাসা, আন্তরিকতা
জামাই ভালোবাসবে না এটা বলতে পারে আর সাইডে নাম চেঞ্জ করে দেওয়া রুমান বিন সাদিয়া সোয়াবের কাজ জামাইকে নাম করতে বিয়ে করে আমি জামাই নামে নাম জামাই আসল চলে গেলাম জামাই বিয়েতে চলে গেলাম চলে গেলাম নিজেকে সমর্পণ করলাম কিন্তু এটা কি ধর্মীয় আমি ইসলামিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন যারা উম্মত মুমিন তারা আল্লাহ রাসূলের নাম নিজের নামের সাথে গ্রহণ করছেন না হযরত আয়েশা সিদ্দিকা উনি হযরত আবু বকরের উনার নাম বাবার নাম গ্রহণ করেছেন তাহলে রাসূল ইসলামের নাম গ্রহণ করার সুযোগ করে ছিল রাসূলের যে নাম ওনারা গ্রহণ করলে সবচেয়ে বড় খুশি কিন্তু সেই নাম ওনারা গ্রহণ করেন ওনারা বাবার নাম স্বামীর নাম গ্রহণ করেন এটা শুধু এটা ধর্মীয় কোনো সোয়াবের কাজ না এটা কোনো দোষ কাজ না মুনাসিব কাজ না এটা তো কোথায় ভালো কাজ এখন প্রশ্ন হলো কেন করা হয় লিগ্যাল রিফর্ম হিন্দু আইন হিন্দু ধর্মের নাম চেঞ্জ করে দেন এবং এই নাম চেঞ্জ করে অসুবিধা হচ্ছে বাবার সাথে তোমার সম্পর্ক হলো বাপ পরিবর্তন তুমি চৌধুরী হয়ে যাচ্ছ চৌধুরীর পরে ডিভোর্স হয়ে গেল এখন খানের সাথে বিয়ে হলো খানের সাথে ডিভোর্স হয়ে গেল আবার আরেকটার সাথে বিয়ে হলো তুমি খান খান হয়ে যাবে এবং কিয়ামতের ময়দানে মানুষকে তার খান করছে টাকা হবে খান করছে টাকা হবে না খান করছে টাকা হবে বিশ্ব ইসলাম ধর্মে বাবার প্যাটার্নাল লিনিয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি জামাই নাম গ্রহণ করার মাধ্যমে এটাকে ডিগ্রি তোমার আত্মপরিচয়ের সম্পর্ক আমি মনে করি যে তোমার আত্মমর্যাদা সম্পন্ন নারী এরপরে জামাইয়ের নামের সাথে নিজের নাম চেঞ্জ করবে এবং জামাইয়ের ভালোবাসা বহিঃপ্রকাশ করার জন্য আমার নাম পরিবর্তন করার দরকার কারণ নাম একটা কিন্তু আমার আইডেন্টিটি আমি যখন বলবো যে মির্জাফর ধীরে ভাই বিশ্বাস আপনাকে দেখছো এখানে বিশ্বাস থাকবে নেগেটিভ এখন তো না এখন আমাদের নেতার নাম প্রত্যেকের নামের সাথে তার বেসিকনেস তার ক্যারেক্টারিস্টিক্স আমার দুঃখ লাগে যখন মেয়েরা যখন আমাকে বিয়ের কার্ড দেয় বিয়ের সাথে বিয়ের কার্ড দাওয়াতের শেষে দেখা যায় নিবেদক জনাব সালমান রহমান এবং না স্যার নামের সাথে আত্মীয় সম্পর্ক আছে নামের সাথে তো এর বন্ধুত্বের সম্পর্ক আছে তোমাকে এই নাম রাখা হয়েছে কেমন বলে এই নাম তোমার টাকা এটা ওটা নামের এই নামকে শুধুমাত্র আমার স্বভাবের জন্য বা আমাকে দেখানোর জন্য এটা আমার কাছে একদম ছিল আমাদের নারীরা নিজেদের আত্মসন্তোষ ছিল তখন জামাই বলেছে কি ভাই তাকে বলছিলেন তার কোনো অর্জন নাই তার ফলে জনাব সালমান রহমানের ভিতরে সে বলে দেন আমি মনে করি এটা প্যারাসাইটস তুমি আরেকজনের গাছের মধ্যে আসলে সেই গাছ যদি নষ্ট হয়ে যায় মরে যায় সুতরাং কোনো নারী স্ত্রীকে নাম ঠিক ঠিক স্যার ঠিক Thank you, sir. এত ভালো হইতো থ্যাংক ইউ
ওটা তো